হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় থেকে ডে 4 ক্লাস, অর্থাৎ আজকে আমরা যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিচ্ছিলাম তার আজকে চতুর্থ দিন। আজকে আমরা ইতিহাস শিক্ষা থেকে যে প্রথম ইউনিটটা তোমাদের রয়েছে লার্নিং হিস্ট্রি, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের কিন্তু এমসিকিউতে পরীক্ষা হবে, পুরো 40 নম্বরের এমসিকিউ থাকবে, কিন্তু যদি আমরা একটু ডেসক্রিপটিভভাবে না জানি তাহলে কিন্তু এমসিকিউ লিখতে পারবো না। যার জন্য কিন্তু আমরা ওয়ান লাইনার প্রশ্নগুলো নিয়ে এসেছি তোমাদের ধারাবাহিকভাবে ইতিহাসটাকে জানতে এবং বুঝতে সহায়তা করবে, এবং তারপরে কিন্তু আমরা এই অধ্যায় থেকে এমসিকিউগুলোও খুব সুন্দরভাবে প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি, ইউনিট নাম্বার 1 থেকে যে বিষয়গুলো রয়েছে সেগুলো। আচ্ছা দেখো, এখানে আমরা আজকে কি কি জানবো। এখানে আমরা জানবো আজকে প্রাচীন ভারতীয় যে জীবন চরিত, নাটক, আঞ্চলিক ইতিহাস এবং বৈদেশিক বিবরণী, এই 4টা বিষয় সম্পর্কে, এবং এই 4টা বিষয় থেকে যত রকমের এমসিকিউ আসবে সেই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা অবগত হব। ইউনিট নাম্বার 1 থেকে তোমাদের যে ইতিহাসের উপাদান সমূহ, এখানে একাদশ শ্রেণীর বিষয়বস্তু নিয়ে কিন্তু আজকের যে জোর কদমে আলোচনাটা সেটা চলবে। তো প্রাচীন ভারতের জীবনচরিত ও নাটক সম্পর্কে আমরা জেনে রাখবো যে ঐতিহাসিক উপাদান হিসাবে যদি আমরা বলি, ঐতিহাসিক উপাদান মানে কি, হিস্ট্রিক্যাল সোর্স, মানে যদি আমরা কোনো একটা ইতিহাস জানতে চাই তাহলে কিন্তু আমাদের সোর্সেস খুব প্রয়োজন। তাহলে ইতিহাসের উপাদান ছাড়া কিন্তু আমরা ইতিহাসটাকে রচনাই করতে পারবো না, ইতিহাসটাকে জানতেই পারবো না। ঠিক সেই কারণে ঐতিহাসিক উপাদান হিসাবে প্রাচীন ভারতীয় রাজন্যবর্গের যে জীবনী কাব্য এবং সংস্কৃত নাটকের যে অনস্বীকার্য ভূমিকা সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবার বিখ্যাত যদি আমরা দেখি জীবনচরিত এবং রচয়িতাগণ কারা কারা রয়েছেন সেই বিষয়ে আমরা একটু জেনে নেব। যেমন হর্ষচরিতের কথা যদি আমরা বলি, মহাকবি বাণভট্ট রচিত হর্ষচরিত গ্রন্থটি প্রাচীন ভারতের একটি বিখ্যাত এবং প্রাচীনতম জীবনচরিত গ্রন্থ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে, তাহলে বলতে হবে বাণভট্ট, এবং এটা কি জাতীয় রচনা, তাহলে বলবে কিন্তু জীবনচরিত গ্রন্থ জাতীয় রচনা। এমসিকিউতেই কিন্তু থাকবে এই ধরনের প্রশ্ন। বলছে এটি সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালের নির্ভরযোগ্য একটি বিবরণ কিন্তু প্রদান করে। ক্লিয়ার? নেক্সট আসবে বিক্রমাঙ্কদেব চরিত, এটা কিন্তু বিলহন রচিত, মনে রাখবা। হ্যাঁ, ইনি ছিলেন একজন কাশ্মীরি কবি। এই বিলহন রচিত চালুক্য বংশের রাজাধিরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের গৌরব গাথা তুলে ধরে এই প্রসিদ্ধ জীবনী গ্রন্থটি রচনা করেছিলেন। অর্থাৎ আমরা দেখো হর্ষচরিত গ্রন্থ থেকে কার ব্যাপারে জানতে পারি, হর্ষবর্ধনের রাজত্বকালের ব্যাপারে জানতে পারি। বিক্রমাঙ্কদেব চরিত থেকে আমরা বিক্রমাদিত্যের কথা জানতে পারি, এটাও কিন্তু জীবনী গ্রন্থ। জীবনী গ্রন্থ কাকে বলছে, মনে করো আমার জীবন সম্পর্কে তুমি লিখছো, তাহলে সেটাকে কিন্তু আমরা বলবো জীবনী গ্রন্থ। আত্মজীবনী আর জীবনের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। আত্মজীবনী মানে আমার জীবন সম্পর্কে যখন আমি নিজে লিখবো তখন সেটাকে বলা হয় আত্মজীবনী। যেমন মুঘল সম্রাট বাবর রচিত তুজুকি বাবরি বা বাবরনামা, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জীবন স্মৃতি, এরকম প্রচুর গ্রন্থ রয়েছে কিন্তু আত্মজীবনীমূলক। আর জীবনীমূলক গ্রন্থগুলোর মধ্যে যখন একজনের জীবন সম্পর্কে অন্য কেউ লিখবে তখন তাকে আমরা জীবনী গ্রন্থ বলি। তাহলে এই বিক্রমাঙ্কদেব চরিত বিষয়টা বোঝা গেল নিশ্চয়ই। এবার চলে আসবো আমরা রামচরিত। দেখো কি বলছে, কবি সন্ধ্যাকর নন্দী রামায়ণের রামচন্দ্র এবং গৌড়ের পালরাজা রামপাল উভয়ের কাহিনী শ্লেষ অলঙ্কারের মাধ্যমে কিন্তু এই কালজয়ী কাব্যে কিন্তু ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, এবার আমরা চলে আসবো গৌরবহ। গৌরবহ কি আছে বলছে, প্রাকৃত ভাষার প্রথিতযশা কবি বাগপতিরাজ এই কিন্তু মূল্যবান গ্রন্থে কনৌজের রাজা যশবর্মনের বাংলা এবং গৌড় বিজয়ের কাহিনীর কিন্তু পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন। এই গৌরবহ গ্রন্থটির রচয়িতা তাহলে বাগপতিরাজ, এবং এখানে আমরা জানতে পারি কনৌজের যে রাজা ছিলেন যশবর্মন, সেই যশবর্মন যে গৌড় বিজয় করেছেন সে তার বাংলা এবং গৌড় বিজয়ের কথা কিন্তু আমরা জানতে পারি। চলে আসবো পৃথ্বীরাজ রাসো। বলছে বিখ্যাত রাজকবি যে চাঁদ বরদাই রয়েছে, সেই চাঁদ বরদই রচিত এই মহাকাব্যটি চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহানের কিন্তু জীবন, বীরত্ব এবং সাহসিকতার এক অনন্য ঐতিহাসিক দলিল। দেখো আজকে এই যে আমরা যে উপস্থাপনাটা তোমাদের সামনে করছি, এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু খুব একটা ডিটেলসে আলোচনা নয়। অর্থাৎ আজকে তুমি যদি এমসিকিউ পড়ো তাহলে তোমাকে কোনো স্যার লেখাবে হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে, তুমি পড়বে বাণভট্ট, বলে দিলে বাণভট্ট। কিন্তু তোমার পরীক্ষায় আসলো যে হর্ষচরিত থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়। এবার তুমি তো সেই স্যার তোমাকে এমসিকিউ লিখিয়েছে যে হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে, তুমি লিখলে বাণভট্ট বা তুমি ওটাই পড়ে গেলে, কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা আসলো যে কার সম্পর্কে আমরা জানতে পারি, তাহলে কিন্তু হর্ষবর্ধন। তাহলে এইভাবে যে আমি পড়াচ্ছি, এইভাবে পড়লে পারে তোমাদের সুবিধাটা কি, তোমরা খুঁটিনাটি সমস্ত তথ্য জানতে পারছো, এবং সেখান থেকে যে কোনো প্রশ্ন তোমাদের এমসিকিউতে করা হোক না কেন, এমসিকিউতে সর্বমোট 7 রকমের প্রশ্ন থাকে। সেই 7 রকমের প্রশ্নের মধ্যে তোমাদের জেনারেল এমসিকিউ থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, সত্য মিথ্যা থাকে, বিবৃতি ব্যাখ্যা থাকে, তোমাদের ম্যাচিং বা স্তম্ভ মেলানো থাকে, তোমাদের অনুচ্ছেদ টাইপের যে থাকে, কেস স্টাডি টাইপের, এবং গ্রাফ টাইপের কিছু
পার্ট কিন্তু থাকে এমসিকিউতে। তাহলে এইভাবে করে যদি জিনিসগুলোকে পড়ে নাও তাহলে দেখবে তোমাদের এমসিকিউ করাটা কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে। চলো শুরু করবো। নেক্সট স্লাইডে কি রয়েছে, এখানে আমরা জানবো মহাকবি কালিদাসের অমর সৃষ্টি যে রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। মহাকবি কালিদাস কোন কোন নাটকগুলো এবং কোন কোন গ্রন্থগুলো রচনা করেছেন। দেখো মহাকবি কালিদাসের অমর সৃষ্টি সমূহের মধ্যে আমরা বলতে পারি প্রথমে রঘুবংশম, রামচন্দ্রের পূর্বপুরুষ তথা ইক্ষ্বাকু বংশের রাজাদের শৌর্য এবং গৌরবময় যে রাজত্বকাল, সেই রাজত্বকালের ইতিহাস কিন্তু আমরা জানতে পারি। এছাড়া রয়েছে মালবিকাগ্নিমিত্রম, শুঙ্গ বংশের রাজা অগ্নিমিত্র এবং মালবিকার প্রণয় গাথা ও সমকালীন সমাজচিত্রের জীবন্ত রূপায়ণ কিন্তু এতে রয়েছে। দেন অভিজ্ঞান শকুন্তলম বলছে রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার চিরন্তন কাহিনীর মধ্যে দিয়ে কিন্তু প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থা ও রাজসভা কৃষ্টি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এর মধ্যে দিয়ে। ক্লিয়ার? ওকে। নেক্সট আঞ্চলিক ইতিহাস চর্চা আমরা জানবো। আঞ্চলিক ইতিহাস বলতেই আমরা বুঝি পার্টিকুলারলি কোনো একটা অঞ্চলকে কেন্দ্র করে যে ইতিহাস রচনা হয়েছে তাকে আমরা আঞ্চলিক গ্রন্থ বলি। যেমন কাশ্মীরকে কেন্দ্র করে, গুজরাটকে কেন্দ্র করে, সিন্ধু, নেপাল, এই সমস্ত জায়গার ইতিহাস এবং সমস্ত গ্রন্থগুলো সম্পর্কে আমরা জানবো। যেমন প্রথম প্রামাণিক ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে রাজতরঙ্গিনী, যেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। দেখো এখানে বলছে কাশ্মীরের ইতিহাস এবং রাজতরঙ্গিনীর ব্যাপারে আমরা একটু জেনে নেব। তো বলছে কলহনের রাজতরঙ্গিনী প্রাচীন ভারতের একমাত্র গ্রন্থ যাকে প্রকৃত অর্থে ঐতিহাসিক মানদণ্ডে সার্থক ইতিহাস গ্রন্থ বলা যায়। আধুনিক ঐতিহাসিকদের অভিমত অনুসারে আমরা বলতে পারি। নেক্সট বলছে কালক্রম এবং প্রামাণ্যতা। এই গ্রন্থে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের অত্যন্ত ধারাবাহিক এবং প্রামাণিক রাজনৈতিক ইতিহাস কিন্তু এতে বর্ণিত হয়েছে। এবং ঐতিহাসিক নিরপেক্ষতার কথা যদি বলি, নিরপেক্ষ দৃষ্টি এবং যুক্তিপূর্ণ কার্যবিবরণ বিশ্লেষণের জন্য কলহনের রাজতরঙ্গিনী কিন্তু অনন্য এক মর্যাদার অধিকারী। দেন বলছে কলহনের উত্তরসূরি, কলহনের ঐতিহাসিক ধারা বজায় রেখে পরবর্তীকালে জোনরাজ, শ্রীধর এবং প্রাজ্যভট্ট কিন্তু কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস কিন্তু রচনা করেছিলেন। মনে থাকবে? ওকে। নেক্সট আমরা জানবো গুজরাটের ইতিহাস চর্চা। এবার এই গুজরাটের ইতিহাস চর্চার মধ্যে রাসমালা এবং কীর্তি কৈমুদী রয়েছে, সোমেশ্বর রচিত। এখান থেকে আমরা জানতে পারি চালুক্য রাজাদের ইতিহাস এবং সমকালীন গুজরাটের অর্থ সামাজিক অবস্থার বিবরণ আমরা পেয়ে থাকি। দেন রয়েছে সুকৃতি সংকীর্তন, এখানে অরি সিংহের রচিত এই গ্রন্থটি রয়েছে। এখান থেকে আমরা গুজরাটের সোলাঙ্কি রাজবংশ এবং মন্ত্রীবর তোমার হচ্ছে বস্তুপালের কিন্তু গৌরবগাথা সম্পর্কে আমরা জানতে পারি। দেন রয়েছে প্রবন্ধ চিন্তামণি। এই প্রবন্ধ চিন্তামণির গ্রন্থের নাম হচ্ছে মেরুতুঙ্গ। এই মেরুতুঙ্গ কোনো ক্রমে তঙ্গ দেওয়া আছে, কোনো ক্রমে তুঙ্গ দেওয়া আছে, ডাজ নট ম্যাটার। তো বলছে ঐতিহাসিক আখ্যান এবং বীরত্বপূর্ণ রাজকাহিনী এবং জৈন সংস্কৃতির ধারা কিন্তু এতে বহন করতে কিন্তু দেখা যায়। ওকে। নেক্সট আমরা জানবো কিছু বৈদেশিক যে বিবরণ রয়েছে। সেই বৈদেশিক বিবরণ বলতে গেলে বিদেশি যারা পর্যটকরা আমাদের ভারতবর্ষে বিভিন্ন সময় এসছেন এবং তারা আমাদের ভারতের উপরে ইতিহাস রচনা করেছেন, তাদের বিবরণ থেকেও কিন্তু আমরা ভারতের ইতিহাস জানতে পারি। যেমন গ্রিক কিছু ঐতিহাসিক রয়েছে, রোমান ঐতিহাসিক রয়েছে। এখানে বলেছে দেখো গ্রিক ও রোমান পরিব্রাজক, পর্যটক এবং দূতদের বর্ণনায় প্রতিফলিত প্রাচীন ভারতের রাজনীতি এবং সমাজ ও অর্থনীতির ব্যাপারে কিন্তু আমরা জানতে পারি। ক্লিয়ার? চলে আসবো মেগাস্তিনিস এবং গ্রিক বর্ণনা। যেখানে গ্রিক দূত ছিল মেগাস্তিনিস, সেই মেগাস্তিনিসের যে ইন্ডিকা গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ থেকেও কিন্তু আমরা প্রাচীন ভারতের বহু তথ্য কিন্তু পাই। কি বলছে হেরোডোটাস এবং টেসিয়াস। সর্বপ্রথম হেরোডোটাসের রচনায় উত্তর পশ্চিম সীমান্তে পারসিক বিজয়ের উল্লেখ মেলে। রাজ চিকিৎসক টেসিয়াসের রচনা অদ্ভুত অলিক কাহিনীতে কিন্তু পূর্ণ হয়ে রয়েছে। নেক্সট রয়েছে আলেকজান্ডারের ভারত অভিযান। আলেকজান্ডারের অভিযানের কোনো ভারতীয় সাহিত্যিক বিবরণ কিন্তু নেই, তবে তার সহযাত্রী নিয়ারকাস, ওনেসিক্রিটাস এবং অ্যারিস্টোবুলাস মহামূল্যবান প্রত্যক্ষ বিবরণ কিন্তু রেখে গেছেন। এবার মেগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থ। গ্রিক অধিপতি সেলুকাসের দূত মেগাস্তিনিস মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসে এই অতুলনীয় আকর গ্রন্থটি কিন্তু রচনা করেছেন। ক্লিয়ার? ওকে। এবার গ্রিক ও রোমান বাণিজ্য, যেখান থেকে আমরা টলেমির ভূগোল, এই সমস্ত গ্রন্থ এবং এই গ্রিক রোমান বিবরণ থেকেও কিন্তু আমরা আমাদের ভারতবর্ষের বহু ইতিহাস জানতে পারি। বলছে ভারত মহাসাগরের বাণিজ্য এবং ভূগোলের আকর গ্রন্থসমূহের কথা যদি বলি তাহলে পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি। বলছে খ্রিস্টীয় প্রথম শতকের জনক অজ্ঞাতনামা গ্রিক নাবিক কর্তৃক রচিত। এটি ভারতের মহাসাগরে বন্দর এবং সামুদ্রিক বাণিজ্যের কিন্তু প্রধান দলিল হিসাবে কাজ করছে। টলেমির ভূগোলের কথা যদি বলি, খ্রিস্টীয় দ্বিতীয় শতকের প্রখ্যাত গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি রচিত এই গ্রন্থটি ভারতের ভৌগোলিক অবস্থান এবং মানচিত্র তৈরিতে কিন্তু যথেষ্ট সহায়তা করেছিল। দেন প্লিনির ন্যাচারাল হিস্টোরিয়া,
হিস্টোরিয়া বা কোনো কোনো বই হিস্টোরিয়া দেওয়া আছে। তো খ্রিস্টীয় প্রথম শতকে রোমান পণ্ডিত প্লিনির এই আকর গ্রন্থে রোম এবং ভারতের মধ্যেকার বিপুল বাণিজ্যের কিন্তু স্বর্ণক্ষয়ী রূপ প্রকাশিত হয়ে রয়েছে। ক্লিয়ার? ওকে, এবার চৈনিক তিব্বতীয় বিবরণ এবং কিছু ত্রুটিগুলো আমরা জেনে নেব। এবার কি বলছে, চৈনিক ও তিব্বতীয় উৎসের মধ্যে সুমা কিয়েন বা কোনো কোনো সুমা সিয়েনও দেওয়া আছে। তাকে চীন দেশীয় ইতিহাসের জনক বলে বলা হয়েছিল, এই সুমা সিয়েন বা সুমা কিয়েনকে। নেক্সট ফাইয়েন, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে এসে কিন্তু যে কালজয়ী একটা রচনা করেছেন ভ্রমণ কাহিনী ফো কুয়ো কি, এই গ্রন্থটা কোনো কোনোভাবে ফো কুয়ো কিংও দেওয়া আছে। নেক্সট লামা তারানাথ, এই বিখ্যাত তিব্বতীয় বৌদ্ধ পণ্ডিত ঐতিহাসিক, তিনি ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস, এই গ্রন্থটার নাম কিন্তু ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস বা ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম বলে একটা বই কিন্তু আছে। তো এই গ্রন্থটি কিন্তু তিনি রচনা করেছেন। এবার এই বিবরণীগুলো ত্রুটি কি কি রয়েছে, বলছে ভাষা ও সংস্কৃতির অবজ্ঞা। কি জিনিস বলছে, লেখকের গভীর মানে ভারতীয় বা লেখকদের ভারতীয় স্থানীয় ভাষা বা রীতিনীতি সম্পর্কে গভীর ধারণার কিন্তু ঘাটতি ছিল। তারা কিন্তু ভারতের ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা অত ভালো মতো জানতো না, যার জন্য তারা কিন্তু কিছু মানে সতর্কতা অবলম্বন করে এই সমস্ত বিদেশি সাহিত্যিক গ্রন্থগুলো আমাদের পড়া উচিত। দেন বলছে জনশ্রুতির অতিব্যবহার, বলছে ঐতিহাসিক প্রমাণের বদলে জনশ্রুতি বা গুজবের ওপর বেশি নির্ভরশীল ছিল এই গ্রন্থগুলো। এবং একপেশে দৃষ্টিভঙ্গি, বলছে গ্রিক লেখকরা রাজনৈতিক দিক থেকে এবং চৈনিক ও তিব্বতীয়রা মূলত কেবল ধর্মীয় বিষয়ে পক্ষপাতমূলক গুরুত্ব কিন্তু দিয়েছিলেন। ঠিক আছে, ওকে। এবার আমরা জানবো মোগল আমলের সরকারি দলিল। হ্যাঁ, মোগল আমলের সরকারি দলিল কি বলছে, ঐতিহাসিক উপাদান হিসাবে দলিল। মোগল যুগের সমকালীন ঐতিহাসিক রচনা অবিচ্ছেদ্য গুরুত্বপূর্ণ উপাদান হলো বিভিন্ন সরকারি ও রাজকীয় আদেশ বা ফরমান, রাজস্ব তত্ত্ব দস্তুর উল আলম, বলছে রাজ্য পরিচালনার মূল ভিত্তি তথা রাজস্ব বিষয়ক প্রশাসনিক তথ্য সংবলিত সরকারি সংকলন। বলছে ইম্পেরিয়াল ফরমান্স, এখানে কি বলছে বিশিষ্ট মানে তোমার হচ্ছে মানে পণ্ডিতের অগ্রগণ্য যে রয়েছে সে হচ্ছে KM ঝাভেরি, তিনি মানে ইনি সম্পাদিত মুঘল আমলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্লভ সরকারি দলিলপত্রের একটি রাজকীয় সংকলন কিন্তু এই ইম্পেরিয়াল ফরমান্স। ঠিক আছে, ওকে। তো আজকের ক্লাসটা এতটুকুই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, অনলাইন ক্লাস করবে, তারা আমাদের স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারে তোমরা ইজিলি ভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।